আমি জানতাম মোড়ের মাথা ঘুরতেই তোমার সাথে দেখা হয়ে যাবে। তাহলে তো বলতে হয় এই আমারও জানা ছিল ভায়া। আকাশে মেঘ আর ছুটির দিন, এমন যোগ্য মেলবন্ধনের দিনে দুটি মানুষ যে গুটি গুটি পায় তারানাথের বাড়ির দিকেই যাবে, সেটা বলতে জ্যোতিষ হতে হয় না, বুঝতে পারলে? এই তোমার দোষ। এই চিমটি কেটে কথা বলার জন্যই ঠাকুর মশাই তোমার উপরে রেগে যান। তাই দয়া করে চুপ করে থেকো, নইলে ঠাকুর মশাই যদি চটে যান তবে এমন মনোরম দিনটা কিন্তু মাঠে মারা যাবে ভাই। মিছেই তুমি ভয় পাচ্ছ ভায়া। এমন মধুর দিনে ঠাকুর মশাইও বুঝি আমাদের গল্প শোনাতে উদ্গ্রীব হয়ে উঠেছে। ওই যে উনি আমাদের কাছে এসে পড়েছেন। সব সময় এরকম ফাজলামি ভালো লাগে না কিশোর। আরে ঠাকুর মশাই, এমন বৃষ্টির দিনে এরকম হন্তদন্ত হয়ে কোথায় যাচ্ছেন? আমরা তো আপনার কাছেই যাচ্ছিলাম। আমি একটু বিশেষ কাজে যাচ্ছি, তোমরা বরং কাল এসো, আমার একটু তাড়া রয়েছে। ঠাকুর মশাই আর কিছু না বলে তাড়াতাড়ি হনন করে পা চালিয়ে চলে গেলেন। এদিকে আমি আর কিশোরীও ফিরতি পথ ধরলাম। তারানাথ বলল, নিশ্চয়ই আজকের অফিস ছুটি, তার উপরে দুদিন আগে ফিরে গেছো, অতএব আজকে তোমরা আসবে সে আমি বুঝেই গেছিলাম। সেই জন্যই জিলিপি এনে রেখেছি। চারিমা, কড়া করে চা কর দেখি। বাবা ঠাকুর মশাই, তাহলে তো চপ জিলিপি আর চা সহযোগে আপনার গপ্প তো জমে যাবে। ঘটনা ঠাকুর মশাই। দেখুন ঠাকুর মশাই, এই জীবনে অজ্ঞানে কম পাপ তো করিনি। এবার আপনার মতন সাধকের সান্নিধ্যে যেটুকু পুণ্য করা যায় আর কি। না হে বিভূতি, আমি কোনো পুণ্যাত্মা নই। অনেক সময় চাইলেও আমি কাউকে তার নিয়তির হাত থেকে বাঁচাতে পারিনি, আর সেটা আমার ব্যর্থতা বলতে পারো। তার মানে এমন কি হয়েছিল ঠাকুর মশাই, বলুন না। সে আজ থেকে প্রায় 20 বছর আগের কথা। তখন আমি মাতু পাগলি আর মধুসুন্দরী দেবীর কৃপায় কিছু শক্তি পেয়েছি, আর সেই শক্তি দিয়ে বেশ কিছু মানুষের সাধ্যমতো উপকারও করতে পেরেছি, যার ফলে একটু আধটু সুখ্যাতি হয়েছে। তখন আমি কিছুদিনের জন্য বাড়ি গেছি। হঠাৎই বিরাটপুরের জমিদার গৌরব রায় চৌধুরী এসে হাজির হলেন। ওনার বাবা মহেন্দ্র রায় চৌধুরীর সঙ্গে আমার আলাপ ছিল। একবার তাকে বিশেষ উপকার করায় তিনি আমায় সমীহ করতেন। এবার তার ছেলে গৌরব আমায় দেখে বললেন, ঠাকুর মশাই, বাবা আপনাকে খুব মানতেন, আর মাও সমস্যার কথা শুনেই আপনার কথাই বললেন। তাই 7-5 না ভেবে আপনার কাছে চলে এলাম। হ্যাঁ, মহেন্দ্রবাবুর সঙ্গে আমার বিশেষ আলাপ ছিল। উনি গত হয়েছেন শুনে বড়ই দুঃখিত হলাম, কিন্তু আপনার আসার কারণটা যদি বলতেন। ঠাকুর মশাই, আপনি তো জানেন আমার বাবা জমিদার হিসেবে খুবই প্রজা দরদি ছিলেন। প্রজারা আজও ওনাকে ভীষণ শ্রদ্ধা করে। আমাদের জমিদারির উত্তর সীমান্তে এক বিশাল জঙ্গলমহল ছিল। ওখান থেকে মধু, মোম, কাঠ ইত্যাদি সংগ্রহ করা হতো বটে, কিন্তু কেউ কখনো সেখানে বাস করেনি। বাবা বলেছিলেন সেই জঙ্গলমহলে যেন কখনো কোনো বসতি না গড়ে তোলা হয়। এরপরে বহু বছর কেটে গেছে, বাবা গত হয়েছেন, তার সাথে প্রজার সংখ্যাও বিপুল পরিমাণে বৃদ্ধি পেয়েছে। তাছাড়া বিগত কিছু বছরে বন্যা করার কারণে অর্থ ভাণ্ডারেও বেশ ঘাটতি হয়েছিল। এসব ভেবেই আমি সেই জঙ্গল কেটে সাফ করে সেখানে বসতি শুরু করব ঠিক করলাম। আর প্রজারাও সেখানে গিয়ে বাস করতে রাজি হয়ে গেল? একদম ঠাকুর মশাই, কয়েক বছরের মধ্যেই সেখানে প্রজারা বসবাস শুরু করে দিল। তারা নির্দিষ্ট খাজনা দিতেও শুরু করলো। সবই ঠিকঠাক চলছিল, কিন্তু হঠাৎ করেই সেখানে এমন কিছু কাণ্ড ঘটতে শুরু করলো যার জন্য আমি কিছুটা উদ্বিগ্ন হয়ে পড়েছি। আসলে সত্যি বলতে আমি অলৌকিক জিনিস বা কোনো অদ্ভুতুরে ঘটনায় মোটেই বিশ্বাস করি না, কিন্তু এই বিষয়টা যে কি বলবো বুঝতেও পারছি না। কি ঘটনা যদি আমাকে স্পষ্টভাবে বলেন তাহলে সুবিধা হয়। ঠাকুর মশাই, এইভাবে মুখে আপনাকে বলে তো আমি বোঝাতে পারবো না। আপনার যদি সমস্যা না থাকে তাহলে যদি আমার সাথে সেই জঙ্গলমহলে যান তাহলে খুব ভালো হয়। দেখুন, আপনার বাবা আমার বিশেষ পরিচিত ছিলেন। তাছাড়া আপনি যখন আমার কাছে এসেছেন, না যাওয়ার কোনো প্রশ্নই ওঠে না। আমি যেতে প্রস্তুত। এই রকম ঘটনা আমার জীবনে নতুন নয়। ভেবেছিলাম এই সমস্যার সমাধান করে প্রসন্ন মনে ফিরে আসব, কিন্তু তখনও জানি না
সেখানে আমার জন্য কি অপেক্ষা করছে। জঙ্গলমহলে পৌঁছে সর্বপ্রথম আমার নজরে পড়ল একটা বহু প্রাচীন কালো কোষ্ঠী পাথরের মন্দির। আর তার কাছে যেতেই একটা অদ্ভুত আষ্টে গন্ধ যেন আমার নাকে এসে ধাক্কা খেলো। ঠাকুরমশাই, কি হলো? হঠাৎ দাঁড়িয়ে গেলেন যে? বলছি জমিদার বাবু, এই মন্দিরটা এটা দেবী দশ মহাবিদ্যার এক বিদ্যা দেবী মুন্ডমালার মন্দির। দেবী মুন্ডমালার মন্দির? কিন্তু দেবীর মন্দির গ্রামের মধ্যে? হ্যাঁ, এই মন্দির বহু বছর ধরেই এখানে রয়েছে। আগেই শুনেছি আদিবাসীরা এই দেবীকে পুজো করত, কিন্তু এখানে বসতি স্থাপন হওয়ার পর থেকে কেউ এদিকটা বিশেষ আসে না। তার মানে পুজো হয় না তবে? আর দরজাও তো দেখছি বন্ধই রয়েছে। না, সকলে বলে মুন্ডমালা দেবী অপশক্তির দেবী, তাই এক প্রকার ভয়ের কারণেই কেউ এদিকটায় আসে না। আর দরজাটা এখন বন্ধ করে রাখা হয়েছে। আসলে বলতেও একটু অদ্ভুত লাগছে আমার। কেন? বিষয়টা কি বলুন না আমায়। আমি জানি না, দেখুন এটার আদৌ কোনো ভিত্তি আছে কিনা, কিন্তু আগে এই মন্দিরের দরজাটা সবসময় বন্ধই থাকতো। বেশ কয়েক মাস আগে হঠাৎই এই দরজাটা খোলা হয়েছিল, আর তারপর থেকে এই গ্রামে নাকি একের পর এক অপমৃত্যু শুরু হয়েছে। বুঝেছি। আচ্ছা জমিদার বাবু, একটা কথা জিজ্ঞেস করছি, আপনার বাবা যখন আপনাকে এই জঙ্গলমহলে বসতি স্থাপন করতে বারণ করেছিল, তখন আপনি কেন এই স্থানে যেচে? কারণ আমি কোনো ধরনের কুসংস্কারে বিশ্বাসী নই ঠাকুর মশাই, আর বাবা ছিলেন ঘোর কুসংস্কারী। তার উপরে বৈষয়িক জ্ঞান তার ছিল না। এখনকার দিনে কেউ এত বিশাল অঞ্চলকে শুধু শুধু তো ফেলে রাখে না, না? বুঝলাম। যাই হোক, অন্ধকার হয়ে এসেছে। আপনি এবারে আমার সাথে সাথে আসুন ঠাকুর মশাই। আমি আপনার থাকার ব্যবস্থা করে রেখেছি। কাল সমস্যার বিষয়ে বিশদে আপনার সঙ্গে কথা বলবো, কেমন? আমি আর কিছু বললাম না, জমিদারের আদেশ বলে কথা। কিছুক্ষণ বিশ্রাম নিয়ে আমি বেরিয়ে পড়লাম। আমার মন বলছিল ওই মন্দির কোনো সাধারণ মন্দির নয়। মা মুন্ডমালা দেবী মহাবিদ্যার এক অতি উগ্র দেবী। দেবী ক্রুদ্ধ হলে বিনাশ অবশ্যম্ভাবী। মন্দিরে গিয়ে আধ ভেজা দরজা খুলে ভেতরে ঢুকলাম। ভেতরে ঢুকে দেবীকে প্রণাম করে পাশে তাকাতেই দেখি দেওয়ালের তাকের উপরে দুটি লাল রঙের বই রাখা। আর কিছু না ভেবে বই দুটো নিয়ে ফিরে এলাম। ওই রাতের বেলায় নির্জন মন্দিরে মায়ের এমন উগ্র রূপের সামনে আপনার ভয় করলো না? যেই মানুষ শ্মশানে মৃতদেহের উপরে সাধনা করেছে, ভয় তাকে ছুঁতেও পারে না। কিন্তু হ্যাঁ, মন্দিরের মধ্যে আর কিছু দেখে ভয় না পেলেও বই হাতে নিয়ে বেরোনোর সময় এক জোড়া কালো রঙের বিড়ালকে দেখে একটু চমকে উঠেছিলাম ঠিকই। ঠাকুরমশাই, ওই বইতে কি ছিল? সেটাই তো সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হে। কিন্তু তার আগে গলাটা আর একটু না ভেজালে চলছে না। চারিমা রে, আর এক কাপ চা করে নিয়ে আয় না। আর একটু সর্ষের তেল দিয়ে মুড়িও বলে দেবেন ঠাকুরমশাই। হ্যাঁ চারিমা, সাথে একটু মুড়িও দিয়ে যাস। যাই হোক, বই দুটো ঊর্ধ্বশ্বাসে পড়তে শুরু করে আর চোখের পাতা এক করতে পারলাম না। সঙ্গে সঙ্গেই মনে হলো জমিদার বাবুকে সতর্ক করা উচিত, নইলে সর্বনাশ হয়ে যাবে। রাত তখন 3টে। হ্যারিকেন হাতেই জমিদার বাবু যেখানে উঠেছেন সেখানে গিয়ে উপস্থিত হলাম। ঠাকুরমশাই, আপনি রাতে এখানে? কিছু হয়েছে নাকি? এই সময় আসার জন্য আমি দুঃখিত জমিদার বাবু, কিন্তু বিষয়টা অত্যন্ত জরুরি। আপনার বাবা একেবারেই ঠিক সিদ্ধান্ত নিয়েছিলেন। এই জঙ্গলমহলে বসতি স্থাপন করা আপনার একেবারেই উচিত হয়নি। ঠাকুরমশাই, আপনি মাঝরাতে এই কথা বলতে এলেন? আপনাকে এখানে আনা হয়েছে এখানে সমস্যার সমাধানের জন্য, আর আপনি দেখছি আগেই হাত তুলে নিচ্ছেন। না জমিদার বাবু, না, আপনি বুঝতে পারছেন না। এই জঙ্গলমহলে মানুষের জনবসতি সম্ভব নয়। এখানে প্রাচীনকাল থেকে দশমহাবিদ্যার এক দেবী মুন্ডমালা বসবাস করেন। এই জঙ্গলমহল তার অধীনে। তিনি অতি ভয়ঙ্করী দেবী জমিদার বাবু। হ্যাঁ, তাই নাকি? তার মানে আর কিছু না পেয়ে রাতে আপনি আমাকে ঠাকুমার ঝুলির গল্প শোনাতে এসেছেন? আপনার আপনার সত্যি মনে হয় আমি এগুলোতে বিশ্বাস করব?
জমিদার বাবু দেখুন, আপনি বুঝতে পারছেন না, আমি এই বই দুটো মন্দিরের ভেতর থেকে পেয়েছি। এতে স্পষ্ট করে লেখা রয়েছে দেবী মুন্ডমালা অত্যন্ত উগ্র দেবী, এই অঞ্চল তার অধীনস্থ। তাই বুঝি? আর আর বসতি স্থাপন করলে কি হবে শুনি? আর কেউ যদি এখানে বসতি স্থাপন করে তাহলে তার সর্বনাশ হবে, বংশ নির্বংশ হবে। দেবী এখানে কাউকে বাস করতে দেবেন না। এই কারণেই এখানে একের পর এক হত্যাকাণ্ড শুরু হয়েছে। এর ফল আরো ধ্বংসাত্মক হবে। ব্যাস 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 ঠাকুরমশাই, অনেক হয়েছে, আর নয়। এই অঞ্চল আমার পিতৃপুরুষের সম্পত্তি। এটাকে আমি কিভাবে ব্যবহার করব সেটা কোনো অজ্ঞাত দেবী আমাকে বলে দেবে না, ঠিক আছে? জমিদার বাবু, আপনি ভুল করছেন, এর ফল কিন্তু ভালো হবে। ঠাকুরমশাই, আমার বাবা আপনার খুব সুখ্যাতি করেছিলেন, লোকমুখে শুনেছি আপনার গুণগান। আর সেই কারণেই আপনাকে এখানে এনেছিলাম, যাতে এই গ্রামের লোককে আপনি বাঁচানোর একটা ব্যবস্থা করতে পারেন। কিন্তু এখন তো দেখছি সবটাই ফাঁকা। জমিদার বাবু, আমি কিন্তু নিজের জন্য বলছি না, বলছি আপনার মঙ্গলের জন্য, আপনার বংশের কল্যাণের জন্য। চাই না, আমাদের নিয়ে আপনাকে অত ভাবতে হবে না ঠাকুরমশাই। আপনি গ্রামের লোকেদের বাঁচানোর জন্য কি করা দরকার সেটাই করুন। এই কারণেই আপনাকে আনা হয়েছে। এবারে আসুন, আমি বিশ্রাম করব। জমিদার বাবু,